আচ্ছা, সবাই একটু মনোযোগ দিব। আমাদের এই পার্টটাতে এখন আমরা যেটা কন্টিনিউ করতেছিলাম, অ্যালকিন আর অ্যালকোহল হয়ে গেল। অ্যালকিনের সাথে এবার আসে পড়বে কি অ্যালডিহাইড কিটোন। তোমাদের বোঝার আর বাকি নেই, অলরেডি আমরা অ্যালকিন মেক করার অপশন পেয়ে গেছি। অ্যালকিন থেকে অ্যালডিহাইড কিটোন, এই প্রশ্নটা টিচাররা কেন করতে চায়? এর কারণ অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে ওনার ঢুকলে অনেক অপশন আছে প্রশ্ন করার। বুঝতেই পারতেছো, অপশন গুলো হচ্ছে টলেন ফেয়ারিং, টলেন এন্ড ফেয়ারিং থেকে প্রশ্ন করা, অর্থাৎ একটা অ্যালডিহাইড বিক্রিয়া দিবে, একটা কিটোন দিবে না। এটা হচ্ছে স্টুডেন্টদেরকে পাস করানোর জন্য কিছু প্রশ্ন করতে হয়। এর মধ্যে এটা একটা, যে বোর্ডে বারবার ঘুরে ফিরে দেয়। এবার আসে হাই স্ট্যান্ডার্ড কোশ্চেন, অ্যালডল ক্যানিজার হ্যালোফর্ম। যখন আমরা নরমালি অ্যালডল ক্যানিজারও পড়ছি, সেখানে আমরা অনেক আলোচনা করছি। বিশেষ করে অফলাইনের, এখানে আবার অনেকেই এই কোর্সে যারা আছে অনেকেই আবার অফলাইনে পড়ে লাস্টে অনলাইনটা প্রি অ্যাডমিশনটাতে আসবে। অফলাইনে আমরা মনে হয় অ্যালডলের উপরে খালি একটা ক্লাস গেছে আমাদের 1.5-2 ঘন্টা, যা নিছি বাপরে বাপ। ঠিক আছে, পৃথিবীর যত কম্বিনেশন সম্ভব অ্যালডলের, মানে বেসিক কম্বিনেশন সব পড়া হয়ে গেছে। একই আর পৃথিবীর বলবো না, মানে আমাদের রেঞ্জের আর কি, কত অ্যালডল আছে, প্রতিদিন নতুন নতুন কত বিক্রিয়া হচ্ছে, যাই হোক। কিন্তু আমাদের এত হাই ভোল্টেজে যাওয়ার দরকার নেই। আমরা সাস্টের একটা কোশ্চেন একবার কঠিন আসছিল, ওইটা পারার জন্য একেবারে অ্যালডলের সব বইলা ফেলছে। এখন আমরা যেটা করব, রেগুলার অ্যালডিহাইড 2 কার্বন 3 কার্বন, এই 2 কার্বনের প্র্যাকটিস করে পরীক্ষার হলে চলে যাবে। 2 কার্বন দিয়ে, 3 কার্বন দিয়ে, বড় জোর 4 কার্বনের বিউটানল দিয়ে আমরা প্র্যাকটিস করে যাইতে পারি, এর বাইরে না। ঠিক আছে, হ্যালোফর্ম আর ক্যানিজারও তাই মোটামুটি আমাদের রেঞ্জের মধ্যেই আসবে। তাহলে টিচারের হাতে অপশন আছে এগুলা, এর বাইরে কিন্তু অপশন নেই যাওয়ার। ঠিক আছে না? তো চলো একটু একটু কুইক রিভিশন দিয়ে ফেলি, যে স্যার এগুলো একটু কিভাবে কি ছিল একটু মনে করে দেন। তো টলেন ফেলিং অ্যালডল ক্যানিজারও, এই অংশগুলোর দিকে একটু যদি তাকাই, প্রথমত ক্যানিজারো। দেখো, ক্যানিজারো বিক্রিয়া টিচার যদি করতে চায়, উনি অপশন হিসেবে এটাকে নিবেন। আর এবারে ভর্তি পরীক্ষায় বুয়েটে এইটা দিয়ে আসছিল, এই যে বেনজালিন। এটা যদি অ্যারোমেটিক পোর্শনে পড়ে, এটা এখানে দিবে না। টিচার আসলে এটাই বাছাই করবে, মিথাইল। এইটা যদি টিচারকে বাছাই করতে হয়, তাহলে উদ্দীপকের অ্যালকিনটা হইতে হবে এমন একটা অ্যালকিন যেটা 1 অ্যালকিন। দেখো কি সুন্দর, আমি কিন্তু ইনস্ট্যান্ট জিনিসগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, যে তুমি কিভাবে ইনস্ট্যান্ট, তুমি আমার হয়ে তুমি লেখো এগুলা। আবার বলতেছি, তুমি ভাববা আচ্ছা ক্যানিজার কারা জানি দেয়, আলফা কার্বন পরমাণু নাই, অথবা আলফা কার্বনে হাইড্রোজেন নাই। এই যে এই কার্বনটা যেটা, এটা একটা আলফা কার্বন, বাট এই আলফা কার্বনে আলফা হাইড্রোজেন নেই। ঠিক আছে না? আচ্ছা, ক্যানিজারও দেয় কারা? অল্প কয়েকজন আছে যারা ক্যানিজারও দেয়। এর মধ্যে কি আছে? মিথানল, বেনজালডিহাইড, 2,2-ডাইমিথাইল প্রোপানল, এটসেট্রা। তাহলে 1 কার্বনের অ্যালডিহাইড যদি উদ্দীপকের টিচার আমাকে আইনা দিতে চায় এক্স আর ওয়াই এর মাধ্যমে, তাহলে এমন অ্যালকিনই নিতে হবে যে অ্যালকিনটা দেখতে এমন। দেখছো হিসাব কেমন মিলাইলাম? এটারে ওজন দিলাম, জিঙ্ক দিলাম, কি পাবো? HCHO। ধরো এটাই আমাদের এক্স আর এটা আমাদের ওয়াই। ওকে, এখান থেকে কি কি প্রশ্ন করবে? আসো এখান থেকে প্রশ্নগুলো বের করি। এক্স ও ওয়াই এর মধ্যে কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয় এবং কোনটি অ্যালডল বিক্রিয়া দেয়, ব্যাখ্যা করো। বাবারে, বড় প্রশ্ন হয়ে যেতে না, দুইটা লেখা অনেক ডিফিকাল্ট। এক্স আর ওয়াই এর মধ্যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয়, ব্যাখ্যা করো। বা হ্যালোফর্ম বা ক্যানিজারো দিবে কি, উত্তরের সপক্ষে যুক্তি দাও। এক্স আর ওয়াই এর সক্রিয়তার ক্রম ব্যাখ্যা করো। আমার খুব শখ সক্রিয়তার ক্রমটা যেন দেয়, জানি না দিবে কিনা। এই আমি যে বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম ওই বছর আসছিল, এই জন্য আমার শখ, খুব শখ যেটা আবার আসো, এক্স আর ওয়াই সক্রিয়তার ক্রম। ব্যাখ্যামূলক প্রশ্ন লিখতে কষ্ট হয় স্টুডেন্টদের, বাট আমার পছন্দ আর কি প্রশ্নটা, আসেন এবার। তাহলে প্রথম কথায় আসি, এক্স আর ওয়াই এর মধ্যে ক্যানিজারো কোনটি দিবে? আমরা বলবো ক্যানিজারো বিক্রিয়ার সংজ্ঞাটা দিয়ে শুরু করব, যে বিক্রিয়ায় আলফা কার্বনে হাইড্রোজেন নেই এমন অ্যালডিহাইড সমূহ, বা আলফা কার্বন পরমাণুই নেই এমন অ্যালডিহাইড সমূহ গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, কনসেন্ট্রেটেড বা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং উদ্দীপকে আরো কি লেখা থাকতে পারে? 50% সোডিয়াম হাইড্রোক্সাইড এর উপস্থিতিতে বিক্রিয়া করে জারিত হয়ে অ্যাসিডের লবণ এবং বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করে। জারিত হয়ে অ্যাসিডের, অ্যাসিড হওয়ার কথা কিন্তু কি হয়? অ্যাসিডের লবণ, কারণ দুর্বল অ্যাসিড, তীব্র ক্ষার পাইলে লবণ হয়ে যাবে। আর বিজারিত হয়ে অ্যালকোহল, 1 কার্বনের অ্যালকোহল কি? মিথানল। এই বিক্রিয়াকে ডিসপ্রপোর্শনেশন, অসামঞ্জস্য অথবা ক্যানিজারো বিক্রিয়া বলে।
যে বিক্রিয়ায়, আবার বলছে আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন নেই, the aldehyde containing no alpha hydrogen, আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন নেই এমন অ্যালডিহাইড তীব্র ক্ষারীয় দ্রবণে উত্তপ্ত অবস্থায় যুগপৎভাবে জারিত এবং বিজারিত হয়, সিমালটেনিয়াসলি অক্সিডাইজ আর রিডাকশন হয়। জারিত হয়ে অ্যাসিডের সল্ট আর বিজারিত হয়ে অ্যালকোহলে কনভার্ট হয়। এটাকে আমরা ক্যানিজারো বিক্রিয়া বলি। নিজে মুখস্থ করে যাবা না, সুন্দর মতো বিক্রিয়াটা লিখে ওর উপরে 2-3 লাইন তুমি বানায় বানায় সংজ্ঞাটা লিখবা। আচ্ছা, যেহেতু উদ্দীপকের এক্স মিথানেল এবং মিথানেল থেকে আলফা কার্বন হাইড্রোজেন নাই, সুতরাং এটি ক্যানিজারো বিক্রিয়া দিবে। ইথানেল আলফা কার্বনের হাইড্রোজেন থাকায় এটি ক্যানিজারো বিক্রিয়া অংশগ্রহণ করছে না। ইথানেল না, সরি, প্রোপানেল করছে না। শেষ, আনসার শেষ কিনা? বাস। আচ্ছা, এখান থেকে কিন্তু আসবেই। রিটেন বোর্ড জন্য পড়াচ্ছি, রিটেন মিস হলে এমসিকিউর জন্য আসবে, মাস্ট এন্ড মাস্ট। আসেন এবার দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্যার, এবার ওয়াই যেটা আছে সেটার একটু পড়ায় না, সেটা আপনি ওই অ্যালডল কেমনে দেয় ভুলে গেছে। আচ্ছা, এটা না অনেকদিন না পড়লে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। অ্যালডল বিক্রিয়া, নিজের বিক্রিয়ায় আমি নিজেই নিউক্লিওফাইল, তাকেই অ্যালডল বিক্রিয়া বলে। মানে মাথায় রেখো, আমি আমার বিক্রিয়ায় আমি আমাকেই আক্রমণ করব। আমি কে? আমার নাম প্রোপানেল। তা আমার কয় মোল লাগবে? 2 মোল লাগবে। যেহেতু আমি আমার উপরেই আক্রমণ করব, তা আমার 2 মোল তো লাগবে। আচ্ছা, আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে লঘু, মানে হচ্ছে DIL, ডাইলিউটেড। আচ্ছা স্যার, প্রোডাক্ট কি আসবে? প্রোডাক্ট মুখস্থ আমরা কখনোই করে যাব না, আমরা ইনস্ট্যান্ট ওখানে প্রোডাক্টটা মেকানিজমটা বের করে নেব। স্যার কৌশল কি দেখাবো কিনা? দেখায় দাও, দেখাইতে কি অসুবিধা? প্রথম ধাপ, নিউক্লিওফাইল তৈরি। আগে কি তৈরি হবে? নিউক্লিওফাইল। দেখো কি থাকা লাগবে? আলফা কার্বনে হাইড্রোজেন থাকা লাগবে, তাই না? দেখো তো আলফা কার্বনে হাইড্রোজেন আছে কিনা? আছে। মনে রাখবা, যে হাইড্রক্সিল আয়নটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসবে তা বেইজের ন্যায় আচরণ করে। কিসের ন্যায়? বেইজের ন্যায়। আচ্ছা, ভর্তি পরীক্ষার লেভেলের দুটো এমসিকিউ এখানে আছে, পড়ানোর সময় বলছিলাম। কেনিজারো বিক্রিয়ায় বেইজের কাজ কি? নিউক্লিওফাইল। আর মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পারপাসটা কি? নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, অ্যাটাক করে। অ্যালডল বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইডের পারপাসটা কি? ক্ষার হিসেবে কাজ করে। ঠিক আছে, এক্সট্রিম ইম্পর্টেন্ট এমসিকিউ। ক্যানিজারো বিক্রিয়ায় হাইড্রোক্সিল কি আকারে কাজ করে? নিজে আক্রমণ করে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। অ্যালডল বিক্রিয়ায় নিজে আক্রমণ করে না, নিজে গিয়ে খালি প্রোটন একটা সরায় চলে আসে, সুতরাং সে বেস হিসেবে কাজ করে। কি নিয়ে আসবে? প্রোটন। এখান থেকে যদি প্রোটন চলে যায়, এই দুটো ইলেকট্রন এখানে না, ঠিক আছে, তাহলে ওর মাথার উপরে একটা কি তৈরি হবে? কার্বানায়ন তৈরি হবে। এই যে, এখন আমি রেডি না? দ্বিতীয় ধাপ, নিজের গায়ে নিজেই আক্রমণ করবো। এই যে আমি নিজে হচ্ছে এইটা CH3CH- আমি আক্রমণ করব আমার গায়ে। গায়ে মানে কোথায়? অ্যালডিহাইডের গ্রুপে। কিছুই করা লাগবে না, এইটারে ধইরা এখানে আটকায় দাও। এই যে এখানে এই কার্বনটা প্লাস, এই অক্সিজেনটা মাইনাস। কালকেও বলছি, মেইন কাহিনী খালি প্লাস মাইনাসের খেলা, আর কোনো খেলাধুলা এখানে নাই। দেখো এ পর্যন্ত ঠিক আছে। এই যে আস্তে আস্তে লিখতেছি স্যার, দেখবা CH3CH2 CH, এ পর্যন্ত সব ঠিক আছে, তাই না? নতুন হিসেবে কোন দিক দিয়ে জোড়াটা লাগতেছে? জোড়াটা বুঝো, জোড়াটা লাগতেছে CH দিয়ে। তাহলে এই CH3 টা কি এক লাইনে বসাতে পারবা? নিশ্চয়ই ওরে কোন এক জায়গায় বসাতে পারবে আপনি। উপরে কি আছে? O মাইনাস। এটাকে O মাইনাস রেখে তারপর মানে আছে বলো? ওই যে প্রথম ধাপে যে H প্লাসটা সরাইছিলাম, ওই H প্লাসটা এখানে জায়গা করে আনো। এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যালডল। আমাদের বাংলাদেশের 100-র মধ্যে 99টা বাচ্চা ইথানল দিয়ে বইতে যেটা আছে ওটা মুখস্থ করে চলে যাবে। এ কারণে 99 জনই এটা আনসার করবে না যদি পরীক্ষায় আসে। কারণ 3 কার্বন দিয়ে কেমনে বানাইতে হয় তার এটা জানেই না। তুমি 3 না 4, 18, 19 কার্বন দিয়ে বানাতে পারবা। মেইন কাজ কি? আলফা কার্বন থেকে হাইড্রোজেন সরাও, ওই জায়গাটা পার্টিকুলারলি এই জায়গাটা আটকায় দাও হচ্ছে আরেকটা নিজের অণুর সাথে। তার নাম কি? 1 2 3 4 5। ওকে, 2 মিথাইল পেন্ট 3 অল 1 এল। 2 মিথাইল পেন্ট 3 অল 1 এল। বা স্যার 2 মিথাইল 3 হাইড্রক্সি পেন্টানেল বলা যাবে? যাবে, তোমার যেটা মন চায় লাগবে, আমার কোনো আপত্তি নাই। ও আরেকটা ব্যাপার, স্যার আইউপ্যাক নাম লেখা কি বাধ্যতামূলক? শুনো, মানে ব্যাপারটা হচ্ছে যে এত কষ্ট করে আইউপ্যাক নাম শিখছো, লেখাটা উচিত না? ঠিক আছে। এখন যদি বলো স্যার সময় তো পাই না পরীক্ষার অনেক, ঠিক আছে, যদি প্রেসার থাকে স্কিপ ইট,
লাস্টে রিভাইজ দেওয়ার সময় একটু যদি মনে হয় লিখে দিও যে স্যার 1-2 মিনিট ছিল, যখন পরীক্ষা শেষ করছি দেখি আর 5 মিনিট আছে, তো খাতা উল্টাচ্ছিলাম তখন দেখছি যে পারছি। আর যদি সময় আর না থাকে তাহলে তো আর নাই, কিছু করার নেই। ঠিক আছে? আমি জানি না তোমাদের স্পিড কেমন, এখানে একেকজনের একেক স্পিড। আমি অফলাইনে যেমন সবাই আসতেছে, প্রত্যেকের খাতা দেখার সুযোগ হচ্ছে, আ এবং প্রত্যেকের এনালাইসিস করা যাচ্ছে, এবং আমি একদম ওয়ান বাই ওয়ান এই যে ২-২৫০ স্টুডেন্ট আছে বিভিন্ন ব্যাচ মিলিয়ে, ওয়ান বাই ওয়ান প্রত্যেককে দাঁড় করায় করে আমি জিজ্ঞাসা করতেছি, তোমার হাতের লেখার স্পিড কেন কম? কোথায় সমস্যা আমাকে বলো। চেষ্টা করা হচ্ছে ওদেরকে পার্সোনাল কাউন্সেলিং করার। তো এই কাউন্সেলিংটার একটা ব্যাপার হচ্ছে যে, আমি অন দ্য রেকর্ডই বলি, আমি সবসময় স্টুডেন্টদের বলছি যে হাতের লেখার স্পিডটা, এটা যে শুধু আজকে না, তোমাকে সারা জীবন অনেক বড় অ্যাডভান্টেজ দিবে। আমি আমার অ্যা ব্যাচে রেজাল্টের অনুযায়ী বা ধরো আ কাইন্ড অফ যদি নোট-টোট করা, একটু আতেল টাইপের থাকা, এই হিসেবে ধরো আমি আর আমার নটরডেমের যে বন্ধু সোহেল, আমরা এই ব্যাচে 1st, 2nd, 3rd, 4th এর মধ্যে আমরা যারা কয়েকজন ছিলাম, আমাদের নিয়েই শুধু চর্চা হইতো। টিচাররা বলতো, "আরে এই ২ টা অনেক ভালো ছাত্র, এরা ভালো রেজাল্ট করে।" কিন্তু একটা কথা আমি অনেকবার বলছি, এবং আমার ব্যাচের সবচেয়ে ভালো ছাত্রটা হচ্ছে আতিক। এই ছেলেটা তমর দিক দিয়া ২০ বা ২২ তম হবে। কিন্তু ও সবচেয়ে ভালো ছাত্র। বিকজ সে সবচেয়ে মেধাবী। কর্তাটা হচ্ছে সে। একটা কমপ্লেক্স প্রবলেম যেটা আমি পারব না, সোহেল পারবে না, কিংবা আমার অন্য বান্ধবী বন্ধুরা পারবে না, আতিক ঠিকই পারত। আতিক আছে এখন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এ, সে ফুল একটা ল্যাবকে নেতৃত্ব করে। R&D ব্রাঞ্চের খুবই সিনিয়র সায়েন্টিফিক অফিসার। তো কিন্তু সে কিন্তু তার রেজাল্ট কিন্তু বেশি ভালো না। কারণ কি? আমার এখনো মনে আছে, আমি আমার যে আইডি, তার আইডিটা পাশের কলামে সে আমার থেকে ধরো ৩ জন সামনে বসতো আরকি, আইডি অনুযায়ী। এত আস্তে, আস্তে লেখে, ধীরে, ধীরে। সে কখনোই মেট্রিক, ইন্টার কখনোই লেখা শেষ করতে পারে না। মেট্রিকে এ প্লাস পায় নাই। ইন্টারমিডিয়েট সে 4.35, এটা নিয়ে সে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করছে, যেখানে পরীক্ষা দেওয়া সে দিছে। তার রেজাল্ট তো কম, বাট হি মাইট বি দ্যা বেস্ট পারসন। ঠিক আছে? তো দেখো, আরো ১৩-১৪ বছর আগে তো আমরা তো আরো ১৩-১৪ বছর আগের ব্যাচ, ১৪-১৫ বছর হয়ে কোন এর আগে সিস্টেমটা অন্যরকম ছিল। এ প্লাস অনেক কমই পাইতো। যার কারণে একটা 4.35 ও সারভাইভ করে গেছে। সমাজের কোন প্রেশার খাইতে হয় না। আমাদের ব্যাচে সাস্টের কম্পিউটার সায়েন্সে কতগুলো স্টুডেন্ট ছিল যারা এ প্লাসই নেয়। আর্কিটেকচার পড়ছে, কত ভালো কোম্পানিতে এখন আছে, নিজের কোম্পানি দিয়ে দিছে, এ প্লাস নাই। কিন্তু এখনকার সময়ে এসে এই কথাগুলো অনেকের কাছে স্বপ্নের মতো মনে হয়। কারণ ১৪-১৫ বছর একটা বড় সময় কিন্তু। ২০২৩ এ, ২২ এ, ২১ এ এসে এ প্লাসের সংখ্যা এত, লাখ খানেক, ১.৫ লাখ, ১,৮০,০০০। এইখানে আসলে হাতের লেখার স্পিড কম হওয়াটা একটা কার্স। এখন কারোই আসলে সম্ভব না এই ১ মাসে। তো এইজন্য বললাম যে এই ২-২৫০ স্টুডেন্টের মধ্যে আমি ১৫-১৬ জন পাইছি যাদের হাতের লেখা খুবই স্লো। তাদেরকে আমি এই কথাটাই বলছি যে, "দেখো, আমি তোমাদের পড়ানোর সময় বলি যে সংজ্ঞা লেখো, সব লিখতে হবে। সাইজ এফ এর ২ টা নিয়মই লেখো। আবার হাইপার কনজুগেশন ও লেখো। কত কাহিনী।" এটা তাদের জন্য বলছি, যাদের হাতের লেখা রেগুলার কিংবা রেগুলার থেকে একটু বেটার। রেগুলার মানে স্যার শেষ হয়, সবসময় তো শেষ হয় স্যার। কোয়েশ্চেন পারলে পারি, কোয়েশ্চেন না পারলে তো বইসা থাকি। ঠিক আছে। আরেকটা, স্যার আমি সবই পারতাম কিন্তু আমার লেখা শেষ হয় না। এখন এই অনলাইন ব্যাচেও যারা এই মুহূর্তে বা পরবর্তীতে আমার রেকর্ড শুনবা, এমন কেউ যদি থেকে থাকো, টু দ্যা পয়েন্ট লিখবা। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা। তুমি মেইন জিস্ট কি পয়েন্টটা লিখে কোয়েশ্চেনের আনসারকে আর বড় করবা না। তোমাকে অবশ্যই সবগুলো প্রশ্নের আনসার সঠিকভাবে লিখে লাস্টে আবার একবার রিচেক করে আসতে হবে। যেমন তোমাদের রিচেক কি? দোস্ত, ৩ এর গ এর অঙ্কের আনসার কি ১২০০ আ আ কি সেকেন্ড আসছে? বা ৩ এর গ এর আনসার কি ০.০১ মোলারিটি আসছে? তোমাদের এটা হচ্ছে চেক। নিজে আরেকজনের সাথে চেক করো। তুমি আরেকজনের সাথে আনসার চেক করে লাস্ট মোমেন্টে যদি শুনো, তোমার তো মাথা যাবে নষ্ট হয়ে। তুমি উল্টাপাল্টা করে আসবা। প্লাসের জায়গায় মাইনাস দিয়ে গোঁজামিল দিবা। তুমি নিজে দেখো একবার চোখ বুলাও যে তোমার ক্যালকুলেটরে ইনপুট দিতে ঠিক আছে কিনা। ক্যালকুলেটরটা হাতে নিয়ে দেখো, এটা ভুল হতেই পারে। আমারও ভুল হতে পারে। যে কারো ভুল হতে পারে। সো রিটেন এর ক্রস চেক এর জন্য একটু সময় রাখবা। দেখবা একটু কারণ তোমরা বলো কি, স্যার সব ঠিক করে আসছিলাম, আমি সিওর। একটা স্টুডেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় বলে আমি ৮০ সিওর, পায় ৭২। বুয়েট প্রিলিতে বলে আমি ৫০ সিওর, পায় ৪০। সাস্টের কোয়েশ্চেন এ বলে আমি ৬০ সিওর, পায় ৪২। সিওর বললেও ১৫ টা ভুল থাকে। ভর্তি পরীক্ষাতেই সিওর বললে ১৫ টা ভুল থাকে। তো সিওর বলে কিছু নাই। আমিও যখন বলি সিওর, তারপরও ভুল থাকবে।
সো এই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এই শিক্ষাটা যেন মাথায় থাকে, যার হাতের লেখা স্লো তার দরকার নেই মেকানিজম আবার তোলার বইসা। তার যদি বাসা থেকে কমন থাকে ডিরেক্ট আনসার লিখে চলে আসো, তুমি ৪ এ ৩ পাও। কিন্তু আরেকটা পুরো ১০ মার্কের সেট ছাইড়া আইসো না। এর কথাটা মাথায় রেখো। ওকে? কারণ একটা মানুষ ১২ বছরে হাতের লেখা স্পিড করতে পারে না। স্কুলের কেজি নার্সারি থেকে শুরু করে আজকে তুমি 12 পার করে ফেলছো। ১২ বছরে যার হাতের লেখা স্পিড হয় না সে ১ মাসে কোনো জাদু করতে পারবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, আসেন এবার। আমাদের এবার আসো হচ্ছে এলডল গেল, ক্যানিজারও গেল। হ্যালো ফর্ম। হ্যালো ফর্ম আসলে রিটেন ওরিয়েন্টেড কোশ্চেন না, এটা এমসিকিউ ওরিয়েন্টেড। হ্যালো ফর্মের শর্তটা কি থাকে? ২ টা শর্ত, যে সকল যৌগে সরাসরি সিএসটি সিও পাওয়া যায়। তাহলে উদ্দীপকের অ্যালকিন গুলো থেকে যখন তুমি সিএসসি সিও জাতীয় অ্যালডিহাইড কিটোন পাবা তাহলে তারা হ্যালো ফর্ম দিবে। যেমন সিএসসি সিএইচও, এটা হ্যালো ফর্ম দিবে। যে সকল যৌগে সরাসরি মিথাইল কার্বনিল বা মিথাইল কিটোন গ্রুপ থাকে বা এসিটাইল গ্রুপ থাকে তারাই হ্যালো ফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন এই যৌগটাতে সিএসটি সিওর মাঝে একটা সিএইচ2 পড়ে গেছে, সুতরাং এটা হ্যালো ফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। আচ্ছা, যেমন প্রোপানন, এইটা হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। বিউটানন, এইটা হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন হ্যালোফর্ম বিক্রিয়াতে আমাদের বইতে আগে শুধুমাত্র কি দিয়ে উদাহরণটা লেখা? CH6CHO দিয়ে লেখা, তাই না? আচ্ছা, এখন হ্যালোফর্ম বিক্রিয়া কি? সোডিয়াম হাইড্রোক্সাইড ৬০°C আর হচ্ছে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে। তো দেখো এই বিক্রিয়াগুলোতে আমি আবারও বলছি, যদি তোমার মূল প্রোডাক্টটা লেখা থাকে তাহলেই ফুল মার্ক দিয়ে দেওয়ার কথা, অযাচিতভাবে বাইরের প্রোডাক্ট না লিখলেও চলবে। যেমন এখানে মূল প্রোডাক্ট কি? CH3 হচ্ছে আমার হ্যালোফর্ম। হ্যালোজেনটা যদি ক্লোরিন হয় এটার আনসার হবে ক্লোরোফর্ম, বর্ণহীন তরল। হ্যালোজেনটা যদি ব্রোমিন হয় এটার আনসার হবে ব্রোমোফর্ম, হালকা হলুদ বর্ণ। হ্যালোজেনটা যদি আয়োডিন হয় এটার আনসার হবে আয়োডোফর্ম, হলুদ অধক্ষেপ। কি অধক্ষেপ? হলুদ অধক্ষেপ, খুব ফাস্ট অধক্ষেপ পড়ে। তার বাকি প্রোডাক্ট দেখো, বাকি প্রোডাক্ট মনে থাকলে লেখো, না হলে না। কিন্তু আগে ফাংশন বুঝো। যদি এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন হয় বলবে এই বিক্রিয়াটা কেমন বিক্রিয়া? এটা একটা জারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? অক্সিডেশন বিক্রিয়া। কেমনে অক্সিডেশন হয়েছে দেখো তো। হ্যালোজেন পর্যায় সারণীর কোন পাশে আছে? সবচেয়ে ডান পাশে আছে। সবচেয়ে ডান পাশে যারা থাকে তারা কি? অক্সিডাইজিং এজেন্ট, জারক। তারা জারণ বিক্রিয়া ঘটায়, অন্যকে জারণ করায়, তাই তো? আচ্ছা, এখন হ্যালোজেন এর সাথে যদি আরো ক্ষার এড করা হয় তাহলে তার জারণ ক্রিয়া বহুগুণ বেড়ে যায়। তো দেখো এখানে সে আলফা কার্বনে হ্যালোজেন ঢুকাইছে আর এই অ্যালডিহাইড অণুটা জারিত হবে। অ্যালডিহাইড জারিত হলে কি হয়? অ্যাসিড হয়। কিন্তু অ্যাসিড কি রাখতে পারবা? যেই পাত্রে তীব্র ক্ষার আছে ওই পাত্রে অ্যাসিড এক্সিস্ট করতে পারবে না, লবণ হবে। তো যখনই লবণ হয় তখনই সাথে কি হয়? পানি হয় না? অ্যাসিড ক্ষার লবণ যোগ পানি। আর বাদ বাকি কি থাকে? সোডিয়াম এই হ্যালোজেনের সাথে একটা সোডিয়াম হ্যালাইড উৎপন্ন করবে। এই যে স্যার বুঝায় লিখে দিলাম, এটা একটা জারণ বিক্রিয়া। একটা জারণ হবে আলফা কার্বনে আর একটা পুরা অণুর জারণ হবে। স্যার এটা আলফা কার্বনে জারণ কেমনে? কি করছো? হ্যালোজেন ঢুকাইছো, হাইড্রোজেন বের করছো, জারণ তো। ঠিক আছে না? তড়িৎ ধনাত্মক ইলেকট্রোপজিটিভ বের করে ফেলো, ইলেকট্রোনেগেটিভ ঢুকাও, অক্সিডেশন, জারণ। তাহলে জারণ হইছে, আবার ওর পুরো অণুটারও জারণ হইছে। ওর জারণ হলে কি হয়? অ্যাসিড, যেহেতু ক্ষার আছে অ্যাসিডের লবণ যোগ পানি আর সাথে এক্সট্রা একটা সোডিয়াম হ্যালাইড। লিখতে পারলে লেখো, মনে না থাকলে শুধু এতটুকু। ঠিক আছে? হ্যালোফর্ম থেকে এমসিকিউ একটা মাস্ট। মিথানল এবং ইথানলের মধ্যে কিভাবে পার্থক্য করবে? আনসার হ্যালোফর্ম পরীক্ষা। আনসার হ্যালোফর্ম পরীক্ষা। আচ্ছা স্যার, পড়াইতেছিলেন অ্যালডিহাইড কিটোন, তাহলে আবার অ্যালকোহলে গেলেন কেন? কারণ তোমাদের যারা ভুলে গেছো, হ্যালোফর্ম বিক্রিয়ার ২টা শর্ত। স্যার প্রথম শর্তটা লিখছি আগে, যে সকল যৌগে সরাসরি CH3CO পাওয়া যায় তারা হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অথবা যাদেরকে জারণ করলে CH3CO আসে তারাও হ্যালোফর্ম দেয়। এটা কি? ইথানল জারিত করলে পরের চ্যাপ্টার কি? ইথানল। পাইছো? জারিত করে CH3CO, তাহলে ইথানল হ্যালোফর্ম দিবে। মিথানল HCHO, দেখতেই তো পারতেছো বডিতে CH3 নাই, হ্যালোফর্ম দিবে না। ঠিক আছে? এর জন্য হ্যালোফর্ম তোমার যাই দেখ না কেন, অ্যালডিহাইড দেখ, কিটোন দেখ, মেইন আনসার লিখে দিয়ে চলে আসবা।
যদি পারো এক্সট্রা সোডিয়াম হ্যালাইড পানি টানি অ্যাসিডের লবণ বসায় দিবা, ঠিক আছে, অ্যাসিডের লবণ বসায় দিবা। ও একটা জিনিস একটু এডিট করতে হবে, 1 কার্বন কমায় অ্যাসিডের লবণ বসাবা। দেখার সময় একটু ভুল করছি, 1 কার্বন কম অ্যাসিডের লবণ যোগ পানি যোগ সোডিয়াম এক্স, ঠিক আছে, এইটা এখানে চলে যাবে। আর একটা কার্বন, এই কার্বন যেটা অ্যালডিহাইডটা অ্যাসিডে রূপান্তর হয়ে অ্যাসিডের লবণ তৈরি করবে, ঠিক আছে। কার্বন একটা, কার্বন সংখ্যা একটা কমায় দিবে। লেখার সময় একটু ভুলে গেছিলাম, এটা মেইনটা যখন পড়াইছিলাম তখনও মনে হয় ভুল করে বলছিলাম, পরে আর এডিট করছিলাম কিনা স্মরণে নাই, ঠিক আছে, এটা একটু খেয়াল করে নিন। আচ্ছা, 1 কার্বন কমায় দিবে, একটা অংশ হ্যালোজেন নিয়ে যাবে আর একটা অংশ সেলফ অক্সিডেশন হবে, ঠিক আছে। এই গেল আমার অ্যালডোল ক্যানিজারো। আর আচ্ছা, আরেকখান থেকে এমসিকিউ তো একটা আছে অ্যালডিহাইড কিটোন থেকে, ক্লিমেনসেন বিজারণ, মনে আছে কিনা? যে বিজারণ বিক্রিয়ায় কার্বনিল মূলক সরাসরি মিথিলিন মূলকে পরিণত হয় জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর উপস্থিতিতে, তাকে ক্লিমেনসেন বিজারণ বলে। ক্লিমেনসেন বিজারণ দিয়ে মেইন এমসিকিউ টিচার যেটা তোমাকে দিতে পারে এটা হচ্ছে এইটা, অ্যালডিহাইডটা কিসে রূপান্তর হবে? টলুইনে। COHO কিসে কনভার্ট করে দিবা? CH3 তে কনভার্ট করে দিবা। অ্যালডিহাইড চলে যাবে কিসে? টলুইনে, ঠিক আছে। CHO থেকে এ দেখো সি ডবল CH2 বানায় দিছো, তাহলে একটা হাইড্রোজেন মিলে কি হয়? CH3। আরো দেখো প্রোপানন, ধরো এসিটোন বা প্রোপানন দিলা, প্রোপাননের আরেকটা নাম কি রে বাবা? এসিটোন। এটার মধ্যে তুমি জিঙ্ক অ্যামালগাম দিলা, হ্যাঁ, কিসে পরিণত হবে? CH3 CH2 CH3, সি ডবল বন্ড ও হয়ে যাবে কি? CH2, ঠিক আছে। কি বিক্রিয়া এটা? ক্লিমেনসেন, সায়েন্টিস্টের নাম ক্লিমেনসেন রিঅ্যাকশন বা ক্লিমেনসেন বিজারণ বিক্রিয়া। ওকে, এটা এখান থেকে এমসিকিউ আসার মতো। আর টলেন আর ফেলিন পারবা তো নাকি? ওটা না বলি, টলেন ফেলিন পারবা ইনশাআল্লাহ। গ্লুকোজ কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করে? ফেলিন নাকি? গ্লুকোজ একটা অ্যালডিহাইড। আচ্ছা, ডায়াবেটিস রোগীর যে ইউরিন বা মূত্র সেটা শনাক্তকরণ করতে কি ব্যবহার হয়? ফেলিং দ্রবণ। কারণ মূত্রে অতিরিক্ত কি থাকে ডায়াবেটিস রোগীর? গ্লুকোজ থাকে, আর গ্লুকোজ কার সাথে রিঅ্যাকশন করে? ফেলিং দ্রবণ দ্বারা রিঅ্যাকশন করে। আচ্ছা, CH3 CHO টলেন বিকারক, ডাইঅ্যামিন সিলভার আয়ন। লেখার নিয়ম মনে আছে কিনা? মনে রাখেন কিন্তু। প্রথমত এটা কেমন বিক্রিয়া? রেডক্স বিক্রিয়া। কেমন বিক্রিয়া? রেডক্স, জারণ বিজারণ। আচ্ছা, অ্যালডিহাইডের কি হয়? জারণ হবে, অক্সিডেশন। এই রিঅ্যাজেন্টের কি হবে? বিজারণ হবে, রিডাকশন। এগুলো যদি না পারো এমসিকিউ তে লজ্জা, লজ্জা আর কিছু না। সিলভার প্লাস থেকে সিলভার হইছে, +1 থেকে 0, বিজারণ না এটা? আমি +1, আমি একটা ইলেকট্রন খাইছি, তা আমি কি হইছে? আমার বিজারণ হইছে, ঠিক আছে। এটা কি হবে? দর্পণ বা মিরর, মিরর আয়নার মতো দেখাবে। আচ্ছা, যোগ। এটার যদি বিজারণ হয়, ওর কি হয়েছে? জারণ। এবার দেখো ওর জারণে কি হয়? অ্যাসিড হয়। সে কি অ্যাসিড আকারে থাকতে পারবে নাকি সামনে ক্ষার আছে? ক্ষার আছে, তাহলে ক্ষারটা দিয়ে সে লবণ হয়ে যাবে। অ্যামোনিয়া তো আর হয় না, অ্যামোনিয়াম। CH3COOH যোগ অ্যামোনিয়া কি হয়? CH3COO NH4। লবণ যেহেতু হয়েছে পানি তো হবে। আর কি বাকি আছে? অ্যামোনিয়া। স্যার আপনি একটা অ্যামোনিয়া ব্যবহার করছেন, আরেকটা বাকি আছে, আরেকটা অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে। এই যে একটা দেখাই দিলাম, এখন এখানে প্রোপানল দেখ, অক্টানল দেখ, আনসার সবসময় সেম। এক কথায় আনসার হচ্ছে সবসময় সিলভার প্লাস যোগ আর COONH4 প্লাস অ্যামোনিয়া যোগ পানি। সব সময় এই হচ্ছে আমাদের, এই আনসার মুখস্থ করে চলে যাবো। আর মানে হচ্ছে যেটা দিচ্ছে প্রশ্নে সেটা। টলেনের আনসার একেবারে এটা ঝাড়া মুখস্থ করে নিয়ে চলে যাবো। ওকে স্যার, এখানে যদি এগুলো লিখতে না পারি সমস্যা নাই, 75% মার্ক, 4-এ 3, 3-এ হলে 2, বা অন্য প্রশ্ন সব ভালো লিখলে 4-এ 4 দিয়ে যাবে টিচার, সমস্যা নাই। ওকে, এটা কি অবস্থা? পড়াবো না বইলেও পড়া ফেলছি। ফেলিং দ্রবণ, কিউপ্রিক হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলা কেমনে বানায়? রসেল সল্ট থেকে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট
এই নাটক সিনেমা যেগুলো বইতে লেখা আছে দরকার নেই, ঠিক আছে? আবারও বলতেছি, জাস্ট ফলো দ্য ক্লাস নোট এন্ড দ্য পিডিএফ গিভেন প্রিভিয়াসলি, ঠিক আছে? আর কিছু লাগবে না। যখন মেডি অ্যাসপাইরেন্ট হবা, যখন আমার ভবিষ্যতে, তখন রসেল সল্টের সংকেত কি পড়তে পড়ার অনেক সময় আছে, এখন এটা পড়ারও কোনো দরকার নেই। আসেন, কপারের এখানে অক্সিডেশন স্টেট কত? +2। কপার সেখানে হয়ে যাবে +1। তাহলে এটা কি হয়েছে? এটা ওরও কি হয়েছে? বিটা অন। আচ্ছা, তাহলে अगेन এটার কি হবে? CH3COOH থাকবে, অ্যাসিড থাকবে না। যখনই জারণ হয় অ্যাসিডের লবণ হয়। কেন লবণ হয়? সামনে বেজ আছে, যোগ পানি, ঠিক আছে? যোগ পানি। এটা কোন পদক্ষেপ? রেড প্রিসিপিটেট, লাল, লাল পিপিটি প্রিসিপিটেট বা পদক্ষেপ। কিটোন এই বিক্রিয়াগুলা দিবে না, কিটোন এই বিক্রিয়াগুলা দিবে না। অ্যালডিহাইড কিটোন বলতে বলতে সবকিছুই বলে ফেললাম। লাস্টলি যেটা থাকে, যে স্যার প্রথমে একটা প্রশ্ন বলছিলেন CH3CH2CHO আর HCH এর মধ্যে সক্রিয়তার ক্রম। দেখো, সক্রিয়তার ক্রম হচ্ছে কার্বন সংখ্যা যত বৃদ্ধি পায় সক্রিয়তার ক্রম তত হ্রাস পায় অ্যালডিহাইডের ক্ষেত্রে, তাই না? স্যার কি কি ব্যাখ্যা লিখবো? এখানে বলবো কার্বনিল কার্বনের প্লাস চার্জটা, ধনাত্মক চার্জ ঘনত্ব যত বেশি থাকে নিউক্লিওফাইল আক্রমণের প্রবণতা তত বেশি থাকে। এটা প্লাস, এটাও প্লাস, কিন্তু এখানে ইলেকট্রন ত্যাগী ইফেক্ট আছে, প্লাস আই ইফেক্ট। তাহলে অ্যালকাইল গ্রুপটা এই প্লাস চার্জটার খুব কাছেই আছে, তো প্লাস চার্জের ঘনত্ব এখানে একটু কম। আর এখানে কোনো ব্যাকআপ নাই, সো নিউক্লিওফাইল আক্রমণ করার সময় তার যাওয়ার জায়গা এই দিক বা এই দিক, এই দিকেই সে বেশি যাওয়ার চেষ্টা করবে। এক নাম্বার ব্যাখ্যা। ব্যাখ্যা নাম্বার 2, স্টেরিক ইফেক্ট। যে কার্বন সংখ্যাটা যত কম হয় স্থানিক বাধা তত কম হয়, স্টেরিক বাধা কম হয়, নিউক্লিওফাইল আক্রমণের প্রবণতা তত বেশি হয়। সুন্দর করে লিখে দিবা, 4 এ 4 দিবে। এমন না 4 ব্যাখ্যামূলক প্রশ্ন মার্ক দিবে না, নো, 4 এ 4 দিবে, দুইটা ব্যাখ্যা। প্লাস আই ইফেক্ট, ধনাত্মক আবেশী প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট যত বেশি থাকে পজিটিভ চার্জ ডেনসিটি তত কম থাকে, নিউক্লিওফাইল আক্রমণ তত কম হয়, ধনাত্মক চার্জ ঘনত্ব। স্টেরিক ইফেক্ট যত বেশি থাকে আক্রমণ তত কম হয়, ঠিক আছে? তাহলে ইন্ডাকটিভ ইফেক্ট বেশি থাকা, স্টেরিক ইফেক্ট বেশি থাকা, দুই ক্ষেত্রের কারণেই অ্যালডিহাইড যেগুলো ছোট সেগুলো বেশি সক্রিয়। আর অ্যালডিহাইড সবসময় কিটোন অপেক্ষা বেশি সক্রিয়। অ্যালডিহাইড সবসময় কিটোন অপেক্ষা বেশি সক্রিয়, কারণ একটা কিটোন অবশ্যই অ্যালডিহাইড থেকে দেখতে বড়, কারণ তার দুই পাশেই কি আছে? অ্যালকাইল গ্রুপ আছে, দুই পাশেই অ্যালকাইল গ্রুপ আছে। আচ্ছা, নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে আমাদের অ্যালকাইন। অ্যালকাইন থেকে আমাদের নতুন করে খুব একটা কিছু বলা লাগবে না, উদ্দীপকটা সাজাবে এইটা। এই যে তোমরা যারা এটাকে চিনো, 2% মার্কারি সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড দেখা মাত্রই সবাই চিনে যায় বাংলাদেশের, যে বাহ, পারছি একটা জিনিস। একটা তো কমন পড়ছে, তাই না? 2% মার্কারি সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড। আমাদের কাজ কি? সুন্দর মতো একটা কার্বনে হাইড্রোজেন দিয়ে দাও, আর একটা কার্বনে OH দিয়ে দাও। ইনল দিছে না? ইনল হওয়ার পরবর্তী কাজ কি? হাইড্রোজেনকে মাটিতে নামাও, ডাবল বন্ডকে উপরে উঠাও, শেষ। এইটাই হচ্ছে আমাদের উদ্দীপক সাজানোর উপায়। যে অ্যালকাইন যোগ পানি কি তৈরি হবে? আলটিমেটলি অ্যালডিহাইড, বাস ঢুকে গেল অ্যালডিহাইড চ্যাপ্টারে, বাস উদ্দীপক শেষ। আর যদি আমার কার্বন সংখ্যা একটা বাড়ায় দিই এখানে, যে স্যার ধরেন প্রোপাইন দিলাম, তাহলে কি হবে? এখন কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। এখানে আমরা আমাদের মন মতো অ্যাড করছি, কারণ এটা একটা সিমেট্রিক্যাল কম্পাউন্ড, যেখানেই যে কার্বনেই যে অংশ দাও না কেন আনসার সেমই আসে। অর্থাৎ আমরা আমাদের মন মতো হাইড্রোজেনকে এই পাশে এবং কার্বন OH কে এই পাশে অ্যাড করেছি। বাট এইখানে আনসিমেট্রিক্যাল, যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেইখানে নেগেটিভ অংশটা দিতে হবে আমরা বাধ্য, আর পজিটিভ অংশটা আমার এই কার্বনে দিতে হবে। ওকে, তাহলে সি কি করলাম? এটা মাথা কি আমার ঠিক আছে না গেছে? হাইড্রোজেন সংখ্যা কম কই আছে? এই যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেইখানে নেগেটিভ অংশটা দিলাম। ওকে, তাহলে OH টা মাঝখানে, তাই না? OH টা মাঝখানে, ডাবল বন্ড CH2। স্যার ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড কেমনে দিলেন? কারণ আমি দুইটা জিনিসকে যোগ করছি, মানে ইলেকট্রন গ্রহণ করাইছি, তাহলে বন্ড কমে গেছে। আচ্ছা, এর কি পুনর্বিন্যাস? ইনল, যতবার ইনল আসবে হাইড্রোজেন নিচে নামবে, ডাবল বন্ড উপরে উঠবে, হাইড্রোজেন নিচে নামবে, ডাবল বন্ড উপরে আসবে, বাস। একটা হচ্ছে অ্যালডিহাইডের, একটা কিটোনের, একটা অ্যালডিহাইডের, একটা কিটোনের, বাস হয়ে গেল। এখান থেকে আমরা উদ্দীপক সাজায় নিতে পারবো XY থেকে। অ্যালকাইন থেকে আর কি পড়ে যাবা? 1 অ্যালকাইন অম্লধর্মী কেন? গতবারও আসছে ঢাকা বোর্ডে, আবারও পড়ে যাবা।
ওয়ান অ্যালকাইন এবং টু অ্যালকাইনের মধ্যে কিভাবে পার্থক্য করবে, ঠিক আছে, এগুলো নিয়ে আর আলোচনা করবো না। মনে আছে কিনা, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড যোগ করলে সাদা পদক্ষেপ, ডাইঅ্যামিন কপার ক্লোরাইড যোগ করলে সাদা পদক্ষেপ, সোডিয়াম ধাতু দিলে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ, এই তিনটা বিক্রিয়া কি দিবে? ওয়ান অ্যালকাইন দিবে, টু অ্যালকাইন দিবে না। অ্যামোনিয়া যুক্ত সিলভার ক্লোরাইড যোগ করলে কোনটি পদক্ষেপ পরে? অপশনে খুঁজবা ওয়ান অ্যালকাইন আছে কিনা। অ্যামোনিয়া যুক্ত কপার ক্লোরাইড কিউপ্রাস ক্লোরাইড যোগ করলে নিচের কোনটির পদক্ষেপ পরে? অপশনে অ্যালকাইন ওয়ান আছে কিনা চেক করবা। অ্যামোনিয়া যুক্ত সরি শুধু সোডিয়াম ধাতু যুক্ত করলে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ উঠে কোথায়? ওয়ান অ্যালকাইন, টু অ্যালকাইন এই বিক্রিয়াগুলো দেয় না। ঠিক আছে, অ্যালকাইন থেকে এগুলো পড়ে যায়। ওকে, অ্যামিন থেকে কি পড়ে যেতে হবে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন, অ্যামোনিয়া আর অ্যারোমেটিক অ্যামিনের বেসিসিটি, ক্ষারধর্মিতার ক্রম। পুরো একটা ক্লাসের 25 মিনিটে এটা নিয়ে আলোচনা হয়েছে, তাই তো? অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম পারে না এমন কেউ নাই মনে হয় বাংলাদেশে, সবাই করে দেয়, সবাই এভরিওয়ান করে দেয়। 213, এরপরে অ্যামোনিয়া, এরপরে অ্যারোমেটিক। ওকে, ব্যাখ্যাগুলো কি ছিল? অ্যামোনিয়া ব্রনস্টেটের ক্ষার, নাইট্রোজেন পরমাণুর উপরে ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ঘনত্ব যত বৃদ্ধি পায়, ক্ষার ধর্মিতা তত বৃদ্ধি পায়, বেসিসিটি তত বৃদ্ধি পায়। তবে স্টেরিক ইফেক্ট বেড়ে গেলে, ইলেকট্রন ডেনসিটি বাড়লেও স্টেরিক ইফেক্ট বেড়ে গেলে ক্ষার ধর্মিতা আবার কি হতে পারে? কমতে পারে। এই সকল বিবেচনায় 213 হচ্ছে তার র্যাঙ্কিং, অর্থাৎ 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কেবির মান বা পিকেবির মান চেঞ্জ হচ্ছে। কেবির মান সবচেয়ে বেশি, পিকেবির মান কম। কেবি পিকেবি এই শব্দগুলো লিখবা, টিচার স্মার্ট ভাববে আনসারটা, যেহেতু বইতে লেখা আছে। আসেন, অ্যামোনিয়া আর অ্যারোমেটিক অ্যামিনের সমস্যা কোথায়? অ্যারোমেটিক অ্যামিনে রেজোনেন্সের কারণে 1 2 3 4 5 6, তাই না? নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি হ্রাস পায়, এই তো, তাই না? আচ্ছা, এই যে নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব থাকে না, রেজোনেন্সের মাধ্যমে মুক্ত জোড় ইলেকট্রন বেঞ্জিন চক্রে চলে যায়। তো এই কারণে অ্যারোমেটিক অ্যামিনের ক্ষারধর্মিতা সবচেয়ে কম। ঠিক আছে, দেখো 3 মিনিটও লাগলো না এটা রিভিশন দিতে, এইভাবেই রিভিশন দিতে হয়। 213 অ্যামোনিয়া অ্যারোমেটিক অ্যামিন, বাস এই মেইন হচ্ছে এইটা। স্যার আপনি তো আরো অনেক কিছু পড়াইছিলেন ওগুলো ভর্তি পরীক্ষার জন্য, যে স্যার এটার মধ্যে আপনি এইটা ঢুকাইছেন, ওটা ঢুকাইছেন, এই করছেন, সেই করছেন, বাদ। জাস্ট এটা এখন 213 অ্যামোনিয়া অ্যারোমেটিক অ্যামিন, এখান থেকেই কোশ্চেন আসবে। সো 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন তুমি কিভাবে পার্থক্য করবে এটাও পড়ে যাবা। নাইট্রাস অ্যাসিড দিয়ে, HNO2 দিয়ে পার্থক্য করা যায়, অর্থাৎ সোডিয়াম নাইট্রাইট যোগ HCl এর মিশ্রণ যোগ করলে বিক্রিয়া পাত্রে HNO2 তৈরি হয়, যা দিয়ে 1 2 আর 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য করা যেতে পারে। তাহলে অ্যামিন থেকে 1 2 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য পড়বা, আর কি পড়বা? 1 2 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মিতা ক্রম। অ্যালিফিটিক অ্যামিনের ক্ষারধর্মিতা 2 1 3। অ্যামোনিয়া কি? ব্রনস্টেডের ক্ষার, নাইট্রোজেনের উপরে ইলেকট্রন ঘনত্ব যত বাড়ে ততই ক্ষারধর্মী হয়। তাহলে অ্যালকাইল গ্রুপ বাড়লে ক্ষারধর্মিতা বাড়ার কথা, সেই হিসেবে 3 ডিগ্রি সবচেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু বেশি বেড়ে গেলে স্টেরিক বাধা বেড়ে যায়, প্রোটন আর অ্যাবজর্ব হয় না। সো 2 ডিগ্রি সবচেয়ে বেস্ট, এরপর 1 ডিগ্রি, স্টেরিকের কারণে 3 ডিগ্রি একদম কম। এরপরে অ্যামোনিয়া আর অ্যারোমেটিক অ্যামিনের রেজোন্যান্সের কারণে নাইট্রোজেনের মুক্ত জোড় বেনজিন চক্রে চলে যায়, যার কারণে প্রোটন নাইট্রোজেনের সাথে বন্ধন করতে পারে না, এই কারণে ক্ষারধর্মিতা সবচেয়ে কম। অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যামোনিয়া দিলাম, আর NH2 তৈরি হলো। এর মধ্যে আবার অ্যালকাইল হ্যালাইড দিলাম, R2NH। এর মধ্যে আবার অ্যালকাইল হ্যালাইড দিলাম, R3N। উদ্দীপক এটা আসবে, এই উদ্দীপক। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি উদ্দীপক সাজাতে হবে না টিচারকে, এইটা। অ্যালকাইল হ্যালাইড যোগ অ্যামোনিয়া 1 ডিগ্রি, আবার অ্যালকাইল হ্যালাইড 2 ডিগ্রি, আবার অ্যালকাইল হ্যালাইড 3 ডিগ্রি, আবার আছে, আবার দিলে কোয়াটারনারি লবণ। কোয়াটারনারি, এটা কিন্তু কোনো ক্ষার না, এটা কি? একটা লবণ। কোয়াটারনারি লবণ, কোয়াটারনারি সল্ট, 4 ডিগ্রি, কাইন্ড অফ 4 ডিগ্রি। অ্যামিন থেকে এই জিনিসগুলোই পড়ে যাবা। ওকে, অ্যালকাইল হ্যালাইডের SN1 SN2 কিচ্ছু বলবো না, এটা নিয়ে কেন বলবো না? আমার পছন্দের টপিক, পুরো ক্লাসের আধা ঘন্টা জুড়ে পড়াইছি, পুরোটাই পড়ে যাবেন, এখান থেকে আমি কিছু বাছাই করবো না। ঠিক আছে, মাথায় রাখেন স্যার SN1 SN2 আসবে কিনা, এবার আসার চান্স আছে, খুব ভালো চান্স আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে ধরবা। র্যাঙ্কে 1 কি? অ্যালকিন আর অ্যালডিহাইড কিটোন মাস্ট, এখান থেকে এক সেট কমন, এটাই র্যাঙ্কে 1। সেকেন্ড র্যাঙ্কে কোনটা? সেকেন্ড র্যাঙ্কে আমরা এবার রাখবো SN1 SN2 ইম্পর্টেন্সের দিক দিয়ে। ঢাকা বোর্ড হলে আমরা ইম্পর্টেন্স দিয়ে রাখবো হচ্ছে অ্যামিন চ্যাপ্টার।
অ্যামিন অ্যানিলিন দুইটাই ঢাকা বোর্ডে একটা সেট এখান থেকে দিতে পারে। ঢাকা দিনাজপুর দুটাকে আমরা অ্যামিন চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট রাখতেছি। ওকে, আচ্ছা এই যে এই এইটার সাথে যদি ক্লোরোফর্ম আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া যায় তাহলে মাছের আষ্টে গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড তৈরি হয়। মনে রাখবা, দিস ইজ নট সায়ানোবেনজিন, দিস এন্ড দিস আর নট দ্য সেম। এটা কার্বনের সাথে নাইট্রোজেন, এটা নাইট্রোজেনের সাথে কার্বন, এটাকে ফিনাইল আইসোসায়ানাইড বলে বা বিখ্যাত কার্বিলামিন পরীক্ষা বলে। আমি আনফরচুনেটলি অন্য সময় কার্বিলামিন ভুলে গেছিলাম পড়াইতে, ঠিক আছে। এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা। কার্বিলামিন পরীক্ষা নিচে কোনটি বা কিভাবে অ্যানিলিন শনাক্তকরণ করা যায় বা অ্যামিনের শনাক্তকরণ পরীক্ষা, অ্যামিন আছে কিনা, এই NH2 গ্রুপ আছে কিনা, ক্লোরোফর্ম আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে পচা একটা দুর্গন্ধ বের হয়, এটাই ফিনাইল আইসোসায়ানাইড বা কার্বিলামিন। এটা সায়ানোবেনজিন, এটা ফিনাইল আইসোসায়ানাইড। তোমাদের এই পর্যন্তই, নেক্সট আসবে হচ্ছে আবার অ্যারোমেটিক, ঠিক আছে।